আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশে কিছু উপহার দিতে পারেন নাই। আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে, তারা কি চাকরি করবে না? ঠিক আছে, চাকরি সবার চাকরি করতে হবে না, তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিচ্ছেন? কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে, তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছনে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতায় এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা 7 জানুয়ারিতে ফেল করছেন। স্বীকার করেন আপনারা কেন 7 জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদেরকে টিকিট করে দেয় না, আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে টিকিট করে দেয় না, দিবে না তো আপনাদেরকে টিকিট খুলে, কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না। তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো, মানুষদেরকে, জনগণকে ডাকলো, এই ছাত্ররা তো আসি 2 দিনের ছেলে, তাকে কেউ চিনতো? সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় এসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে? একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। 36 বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ, একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। 36 বছর আর 36 দিনের পার্থক্য এখানে। এই 36 দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন? আমাদেরকে আর মহড়া দেখায় না। ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে, আপনারা মনে রাখবেন, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। সেরকম পরিণতির দিকে আপনারা জানেন না। দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের হুঙ্কার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি ছাত্র দল হন, ছাত্র শিবির হন, অন্য যে হন, ছাত্র সমাজের গায়ে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না, পরিষ্কার। এখনো হুঁশ আছে। আপনারা কিন্তু আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং। ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না। এর চেয়ে দুর্বল হবে, এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না। ফু দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের জনগণ, ফু দিয়ে উড়িয়ে দেবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ। সুতরাং যদি রাজনীতি করতে হয়, জনগণের অধীন থেকে রাজনীতি করেন। জনগণকে হুঁশিয়ার করবেন না, জনগণের অত্যাচার করবেন না, জনগণকে কোনো ধরনের প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন, প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের নাবিশ্বাস করতেছে। এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন, প্রক্লেমেশন করতে দিচ্ছেন না, সংবিধান করতে দিচ্ছেন না, রাষ্ট্রপতি পদত্যাগ করতে দিচ্ছেন না। অন্যদিকে দোষ সব চাপাচ্ছেন ছাত্রদের ঘাড়ে, যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে। আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না। নির্বাচিত হয়ে ক্ষমতা আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন। হুঁশে আসেন, হুঁশে আসেন। এবং এইটাই একমাত্র পথ যে বাংলাদেশে আগামী নির্বাচনটা, যে বৈষম্যের বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনের চাওয়াটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এটা আপনারা মানেন নাই আপনাদের স্বার্থে। এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয়, এটা বুঝতে পারেন। ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে, তো আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর। এই যে ক্ষমতার কাঠামো, এইটা আপনাদের খুব মজা লাগে, আমরা বুঝতে পারি। কিন্তু এবার আমরা করতে দিব না। এই ছাত্ররা ইতিহাস পড়েছে, তারা জানে 3 জনের রূপরেখা কিভাবে ব্যক্ত হয়েছে, তারা জানে 72 থেকে 75 সালে কি ঘটেছে, তারা জানে কিভাবে 62 থেকে 70 যে সংগ্রাম, 69 এর গণঅভ্যুত্থান, এগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল, এটা আপনারা করতে দেন নাই। এটা এই ছাত্ররা জানে এবং এই কারণে ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমরা বুঝতে পারি। 3 আগস্টে যে এক দফা ঘোষণা করেছে নাহিদ ইসলাম, যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, আপনাদের তো ইহ জন্মে এই ধরনের এক দফা আপনারা শুনেন নাই। আপনারা খালি শুনছেন অমুক তুই কবে যাবি, ওই ধরনের এক দফা শুনে অভ্যস্ত। তো এই কারণে নাহিদ ইসলামদেরকে ওই যে 3 দফা, এক দফার মধ্যে 3টা দফা আছে, ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থা দিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা আপনাদের রাজনৈতিক গ্রামারের মধ্যে পড়ে না, আপনাদের রাডারে ধরা পড়ে না, আমরা বুঝতে পারি। কিন্তু এটাই বাংলাদেশের রাজনীতি। এই কোর্ট, যে কোর্ট ছাত্ররা কেটেছে, এই কোর্টে এসে রাজনীতি করতে হবে। আপনাদের কোর্টে, আপনাদের নির্বাচনবাদী রাজনীতি কোর্টে রাজনীতি হবে না। নির্বাচন ছাত্ররাও চায়। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, আপনারা তো 2/3 পেয়ে সংসদে যাবেন, নির্বাচনে সব জিতে সংসদে যাবেন, তাহলে গণপরিষদ ভয় পাচ্ছেন কেন? গণপরিষদের একটা নির্বাচন আপনাদের পররাষ্ট্র সেল চালায়, তারা পর্যন্ত বুঝতে পারে না গণপরিষদ নির্বাচন কি দল চালান আপনারা, স্কুলিং করেন আপনাদের নেতাদের, কেন্দ্রীয় নেতারা পর্যন্ত আপনারা বুঝতে পারেন না গণপরিষদ নির্বাচন বলতে একটা নির্বাচন আছে বাংলাদেশে। তারা আমাদেরকে শেখায় যে ভাই 69 গণঅভ্যুত্থানের পরেও তো নির্বাচন হয়েছে, তা আমরা কি অস্বীকার করছি 69 গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে? কিন্তু 69 গণঅভ্যুত্থানের পরে নির্বাচনটা কি নির্বাচন হয়েছিল? গণপরিষদ নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন হয় না। তাহলে আমরা যখন এখন বলেছি যে ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন দেন, আপনাদের ভয় পাচ্ছেন কেন? আপনারা ছাত্ররা তো ওয়েলকাম করেছে, নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে, যেখানে সংবিধান প্রণয়ন করা হবে। আপনারা যে 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, কোথায় গিয়ে করবেন এই সংস্কার? সংসদে। সংসদে গিয়ে এই সংবিধান সংস্কার করলে কি হবে জানেন? এরপর আমরা যদি কোনো 2/3 পাই, ওই 62 দফা আমরা বাতিল করে দিতে পারবো। আমাদের
আপনারা 62 দফা সংস্কার করবেন, ধরে নিলাম ভালোভাবে সংস্কার করবেন, এবং তারপর আরেকটা দল ক্ষমতায় আসবে, তাদের হাতে যদি 2-3 থাকে তারা ওগুলো বাতিল করে দিতে পারবে। এই হচ্ছে সংসদে গিয়ে সংবিধান সংস্কার করতে চাওয়ার যে খায়েশ, তার সমস্যা। এই কারণে ছাত্ররা বলেছে যে আপনি আগে ফাউন্ডেশনটা পরিষ্কার করেন। এই বিল্ডিংটা দাঁড়াবে না এই পিলার ছাড়া, এই ফাউন্ডেশন ছাড়া। গণপরিষদ হচ্ছে সেই ফাউন্ডেশন যেখানে গিয়ে আপনাকে আগে সংবিধানটা প্রণয়ন করতে হবে, গণতান্ত্রিক সংবিধান করতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে। সেই গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে আইন প্রণয়ন করার জন্য সংসদে আপনি যাবেন, আমাদের কোনো অসুবিধা নেই। পার্থক্যটা খুব পরিষ্কার। যারা 34 বছর ধরে রাজনীতি করছেন, আপনাদেরকে আমরা পার্থক্যটা খুব সহজে বলতে চাই যে সংবিধান প্রণয়ন করা হয় যে নির্বাচিত যে সভায়, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আর নতুন সংবিধানের অধীনে আইন প্রণয়ন করে যে সভায়, সেটা হচ্ছে আইন প্রণয়নী সভা বা সংসদ সভা। এখন আইনের পৃথিবীতে আপনাদের তো বহু বড় বড় আইনজীবী আছে, বহু বড় রাষ্ট্রবিজ্ঞানী আছে। এই যে 2 লাইনের পার্থক্য শিখাইলাম আপনাদেরকে, এইটাকে আমি ভুল বলছি যদি প্রমাণ করতে পারেন, কাল থেকে রাজনীতি ছেড়ে দেব, কথা বলবো না। এই কোন কোথাও এসে ভুল প্রমাণ করেন আমাদেরকে, চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। আপনারা তো অনেক বেশি বুঝেন। ওকে, এখন লাস্ট আমি যে কথা বলতে চাইবো সংবিধান সংস্কার কমিশনের উদ্দেশ্যে, আপনারাও কিন্তু গোজামিলের মধ্যে আছেন। যে সংবিধান সংস্কার কমিশনের প্রফেসর আলী রিয়াজকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আপনারা কিন্তু গোজামিলের মধ্যে আছেন। দয়া করে রাজনৈতিক দলগুলোর চাপে কোন ধরনের গোজামিল আমাদেরকে দিবেন না। কি লিখেছেন আপনারা প্রস্তাবনার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে? আপনারা লিখেছেন যে জনগণের সম্মতি নিয়ে আমরা করে ফেলবো। আপনারা কারা? জনগণ গঠন করবে সংবিধান। তো জনগণ সংবিধান করতে হলে আপনাকে গণপরিষদ নির্বাচন দিতে হবে। সাহস করে কেন এই কথা বলতে পারলেন না যে গণপরিষদের মধ্যে দিয়ে সংবিধান প্রণয়ন করা হবে, সংস্কার কিংবা সংস্কার করা হবে? এই কথা আপনাকে বলতে হবে। যেটা ঔচিত্য, যেটা ঠিক, যেটা করতে হবে, সেটাই আপনি বলবেন। রাজনৈতিক দলগুলো এটা কি প্রতিক্রিয়া দেখাবে সেটা ভাবা আপনার কাজ না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনারা এখন দেখতেছি রাষ্ট্রভাষা ফ্যাটিসের মধ্যে ভুগতেছেন। রাষ্ট্রভাষা একটা খুবই সেকেন্ড এবং ফালতু ধারণা। কিসের রাষ্ট্রভাষা? আপনি এটাকে রাষ্ট্রভাষা না, বলেন যে দাপ্তরিক ভাষা হবে। দাপ্তরিক ভাষা, রাষ্ট্রের কোনো ভাষা থাকার দরকার নেই, দাপ্তরিক ভাষা হবে। আপনি কোন কোন ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন, দপ্তরের ভাষাগুলো কি হবে, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজগুলো কি হবে, সেইগুলো আপনি বলবেন। এবং সেটা শুধু বাংলা হতে পারবে না। আপনি বলছেন যে রাষ্ট্রভাষা হবে বাংলা, বাকি ভাষাগুলো থাকবে মাতৃভাষা। তো যদি কোনো ইনসেন্টিভ না থাকে, কেন সেটা ভাষা চর্চা করবে? আপনি চাকরি বাকরি, যে বাংলা পারবে, যে ইংরেজি পারবে, সে পাবে চাকরি বাকরি। তাহলে ওই যে চাকমা লোকটা, ওই যে আমাদের সাঁওতাল, তারা কেন তার ভাষা শেখার, তো চর্চা করার তো কোনো ইনসেন্টিভ আপনি রাখতেছেন না। সেই কারণে দাপ্তরিক ভাষা করতে হবে। ঠিক আছে, বাংলা থাকবে, আরো 2টা ল্যাঙ্গুয়েজ করেন। ইন্ডিয়ায় অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অন্তত 23টা, ওটাকে তারা রাষ্ট্রভাষা বলে না। আমরা যেহেতু আপনারা এই অশিক্ষার মানে গহ্বরে আমাদেরকে ডুবিয়ে রাখছেন যে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা আমাদের, এই কারণে আপনাদের মনে হয় হিন্দিও বুঝছে সেটা রাষ্ট্রভাষা। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না, হিন্দি হচ্ছে অফিশিয়াল ভাষা। সুতরাং আমি শেষ করব আমার বক্তব্য আজকের এই দিবসে। শেষে আমরা যেটা বলতে চাই যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র না করলে আমরা 21-এর যে শহীদ এবং 24-এর আমাদের যারা শহীদ আছে, তাদের কারোর প্রতি আমরা ইনসাফ করতে পারবো না। এবং রাজনৈতিক দলগুলো বারবার বাংলাদেশের গুণগত পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এবারও তারা দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের জনগণের পলিটিক্যাল এডুকেশনের মাত্রা, পলিটিক্যাল সচেতনতার মাত্রা এই পর্যায়ে গেছে যে সিফাত বলে গেছেন সংস্কার নাকি বুঝে না, এটা নাকি তারা বলতে চায়। আরে ভাই, একটু ঢাকা শহরে আপনাদের তো গাড়ি আছে, গাড়ি নিয়ে ঢাকা শহরে রাতের বেলা ঘুরেন, রাতের বেলা জ্যাম থাকে না, ঘুরেন, দেখেন দেয়ালে কি কি লিখছে আমাদের তরুণরা। সংস্কার বুঝে না এই তরুণরা, আপনারা বলতে চান? তাহলে চেনে নিন আপনারা বাংলাদেশের যাদের ভোট চান, তাদেরকে আপনারা চিনতেই পারেন না এখন পর্যন্ত। কি তাদের ভোটে কিভাবে ক্ষমতায় আসবেন? এই জন্য যখন বলা হয়েছে যে 17 বছর বয়স থেকে ভোটাধিকার দেওয়া হবে, তখন তারা কিন্তু কেঁপে গেছে। কারণ তারা জানে যে এই তরুণদের ভোট তারা পাবে না। ইউনুস সাহেব দেখলাম এবার 17 বছর। আমি ইউনুস সাহেবের প্রতি লাস্ট একটা কথা বলতে চাই। আপনি যে, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে, খুবই ক্রিটিক্যাল সময়ে বাংলাদেশের আপনি এসেছেন, দায়িত্ব নিয়েছেন এবং বিশ্ব পর্যায়ে আমাদের যে মুখ রক্ষা করার কথা সেটা আপনি করেছেন। এই জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনার সামনে 2টা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি সফল হবেন, যে সংস্কারের যে ওয়াদা আপনি করেছেন সেই সংস্কার আপনাকে করতে হবে। আপনি শুধু বলে দেখেন যে আমি সংস্কার করব, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আপনার পক্ষে থাকবে। আপনি সাহস করে বলেন আপনি কেন রাজনৈতিক দলগুলোর কাছে ভ্যালিডেশন চান, আপনি জনগণের কাছ থেকে ভ্যালিডেশন চাইছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সামনে দ্বিতীয় অপশন কি জানেন? আপনি একটা লুজার হবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোনটা হবেন। আপনি যদি লুজার হন তাহলে আপনার কি ক্ষতি হবে জানেন? আপনি যে ব্যক্তিগতভাবে আপনি যে নোবেল লরিয়েট হয়েছেন ওটা হারিয়ে যাবে ইতিহাসে। সুতরাং আপনার সামনে এখন হচ্ছে আপনি নোবেল লরিয়েট, ইতিহাসের এখানে আছেন। এখন বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে আপনি এস্টাবলিশ করেন, আপনি ইতিহাসের এখানে থাকবেন। আর যদি এটা না করতে পারেন তাহলে নোবেল লরিয়েট আছেন তো এরপর এখানে চলে যাবেন, কেউ লুজারকে মনে রাখেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি অন্তর্বর্তী সরকারকে
একটা কাজ করে দেখান, একটা কাজ করে দেখান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার সরকার এখনো মনে হয় না আপনাদেরকে আমাদের সরকার মনে হয় না। একটা কাজ করে দেখান যে রাজনৈতিক দলগুলো চায় না, রাজনৈতিক দলগুলো চায় না, এমন একটা কাজ আপনি ফান্ড থেকে বলেন যে আমি এটা করবো এবং জনগণ আমার পাশে আছে, জনগণের পাশে চাই, বলে দেখেন এটা, দেখেন তারপর কি ঘটে। সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু আমরা তার প্রতি আমাদের প্রত্যাশার মাত্রা পারদ এত বেশি, এত বড় যে আমরা তার কাছ থেকে আরো ফার্মনেস, আরো মানে ফোকাস আচরণ আশা করি। তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন কোন এক পত্রিকার সম্পাদককে যে এটা যেন কপালে লাগলে লাগলো না লাগলে নাই। ভাই বাংলাদেশের জীবন নিয়ে এভাবে, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে এভাবে খেলাধুলা করতে পারবেন না আপনি। এটা এত সহজ ব্যাপার না যে আমি আসছি পরীক্ষা করে দেখতেছি যদি লাগা যায়, এটা যদি লাগা যায় ব্যাপার না, আমাদের জীবন মৃত্যুর ব্যাপার। এটা প্রতিদিন মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরতেছি আমরা ঢাকা শহরে, আমাদের পেছনে ভুক্ত হন্তারকরা আমাদের পেছনে পেছনে ঘুরতেছে, সুযোগ পেলে আমাদেরকে মেরে ফেলবে। আর আপনি বলেন যদি লাগা যায়, এই যদি লাগা যায় রাজনীতি আমরা আপনাকে করতে দেব না। আপনি যে রাজনীতি আপনার করার কথা, যেটা আপনার ম্যান্ডেট, সংস্কার করবেন, সংস্কার করে না করে যদি আপনি নির্বাচনে যান তাহলে আপনি একটা অবৈধ সরকার। সংস্কার করলেই আপনার ভ্যালিডিটি থাকবে, আপনার ম্যান্ডেট থাকবে, এই সংস্কার আপনাকে করতে হবে। আর না করলে আপনি অবৈধ সরকার। আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি এই অবৈধ সরকার হওয়ার কারণে আমরা আপনার বিচার করব। কথা পরিষ্কার। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আজকে 21 ফেব্রুয়ারিতে আমাদের নেতা কর্মীরা গতকাল রাতে আপনারা ছিলেন। আমাদের জাতীয় নাগরিক কমিটি একেবারে শেষ পর্যায়ে আছি, আমাদের একটা দল। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে আপনাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ যে মাত্র 6 মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। যদি আপনি জাসদের ইতিহাসটা মাথায় রাখেন যে তরুণরা কিভাবে হানাহানি, জাসদ ছাত্রলীগ ইত্যাদি ইতিহাসটা মাথায় রাখেন, তরুণরা কিভাবে হানাহানি, মারামারি, একে অপরকে গুণাগুণি করে কিভাবে এখানে রাস্তায় গলিতে গলিতে লাশ করে থাকতো, সেই জায়গা থেকে 6 মাসের মধ্যে আপনারা বাংলাদেশের জনগণকে একটা রাজনৈতিক দল উপহার দিতে যাচ্ছেন উইদাউট এনি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া, কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো ধরনের সংঘাত ছাড়া। আমরা যে এই জার্নিটা একসাথে পার হতে পেরেছি এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওনা। এবং জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ইতিহাসে মানে তারা ইতিহাস সৃষ্টি করেছে, তারা সফল। বাংলাদেশের ইতিহাসে আমি বলবো জাতীয় নাগরিক কমিটি শতভাগ সফল। পরের রাজনৈতিক দলের কপালে কি আছে, তারা যদি ঠিক মতো দল না চালায় তারা ইতিহাস হারাই যাবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু জাতীয় নাগরিক কমিটি ইতিহাসে সফল, তারা সফলভাবে একটা রাজনৈতিক দল হওয়ার যে প্রক্রিয়া সেটা তারা এগিয়ে নিয়ে গেছে এবং আশা করতেছি আমরা রোজার আগেই দলটা ঘোষণা হবে। তো এই দল হওয়ার পরেও আমাদের কর্তব্য শেষ হয় নাই। আপনারা যে রাস্তায় স্লোগান দেন, যে স্লোগানে আমি প্রতিদিন উজ্জীবিত হই যে সাইদ ওয়াসিম মুদ্র শেষ হয় নাই যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু শেষ হয় না। এই যুদ্ধ শেষ হয় নাই। আমাদেরকে ছোট ছোট যত আমাদের ইগো এবং ছোট ছোট যত ধরনের আমাদের নানা ব্যাপার আছে এগুলো বাদ দিয়ে আমাদেরকে বড় ইতিহাসের দাগটাকে বুঝতে হবে। ডক্টর ইউনূসকে তো আমরা অনেক ভর্ৎসনা করলাম, এবার আপনাদেরকে আমি বলি যে এই ট্রান্সফার নাম আপনারা শুনে রাখতে পারেন। আলজেরিয়ার একজন তাত্ত্বিক ছিলেন, আমার চেয়ে কম বয়সে মারা গেছেন, কিন্তু ইতিহাস সৃষ্টি করে গেছেন। তিনি বলে গেছেন একটা কথা যে প্রত্যেকটা প্রজন্মের সামনে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে তার একটা মিশন থাকে, ওই মিশনটা সে হয় সফল করবে অথবা সে ব্যর্থ হবে, মাঝামাঝি কোনো অপশন নেই। এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনার কাছে বাংলাদেশের জনগণ যে ব্যাটনটা দিচ্ছে বাংলাদেশকে সঠিক পথে রাখার, এইটাকে আপনি সফল করবেন নাকি আপনি এই মিশনটা ফেল করবেন, এইটা সিদ্ধান্ত আমাদের কর্মীদেরকে, আমাদের সংগঠনদেরকে, আমাদের নেতাদেরকে নিতে হবে। এইটা মাথায় রেখে তারপর বাকি কথা, কে কোন পথ কি হাবি যাবি এগুলো হচ্ছে তারপরে। আগে এই কলমটা, জনগণের এই কলমটা আপনারা করতে শেখেন, করেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।